হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং অনুষ্ঠানের শুরুতেই আমরা দুঃখ প্রকাশ করছি ভেনেজুয়েলাতে যে মানবিক বিপর্যয় এবং হাজার মানুষ মারা যাওয়ার যে আশঙ্কা ভূমিকম্পে, এই বিষয়ে আমরা দুঃখ প্রকাশ করছি এবং বিপদগ্রস্ত মানুষের সেবায় এগিয়ে আসার সবাইকে আহ্বান জানাচ্ছি। যাই হোক, আজকে যে সাবজেক্টগুলো আলোচনা করবো তা জানাচ্ছি আপনাদের। প্রথমেই ভেনেজুয়েলাতে ভূমিকম্প মানবিক বিপর্যয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিভিন্ন সংস্থা এবং মানবিক সংগঠন। 2 নম্বর যা ব্রেকিং নিউজ, যেটা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে 2 বছরের জন্য রেন্ট ফ্রিজিং বিধান পাশ করা হয়েছে এবং মেয়র মামদানির এটি ছিল আরেক নির্বাচনী প্রতিশ্রুতি। এগিয়ে গেলেন মামদানি। এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব এবং বাড়িওয়ালারা এতে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে এতে কোয়ালিটি অফ লাইফ এবং বাড়িঘরের যে রক্ষণাবেক্ষণ এগুলা ব্যাহত হবে, এই বিষয়টি তারা প্রকাশ করেছেন। আগামীকাল থেকে স্কুলে গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে, কীভাবে সময় কাটাতে পারবে শিক্ষার্থীরা, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। ইরান যুদ্ধের জের, মে মাসে মূল্যস্ফীতির রেকর্ড, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী, খুব প্রতিবাদে দিশেহারা ট্রাম্প। এই হচ্ছে আজকের সাবজেক্ট। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন যারা মাহফ মেজবাউদ্দিন, ডক্টর মাসুদুল হাসান, শেখ আল মামুন এবং ইব্রাহিম চৌধুরী খুকন। শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, শুরু করছি আপনার মাধ্যমে। ধন্যবাদ আবুল স্যার এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট। আজ বৃহস্পতিবার জুন মাসের 25 তারিখ। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় এবং আজকে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পকে অসীম ক্ষমতাধর বানিয়ে দিয়েছে 2টি রায়ের মাধ্যমে। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে এজেন্ডা ছিল মূলত ইমিগ্রেশন এবং ডিপোর্টেশন বিষয়ে, আজকে সুপ্রিম কোর্টে তার চূড়ান্ত বিজয় তিনি অর্জন করতে পেরেছেন। এবং সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের সাফল্য প্রথমটি যেটি হচ্ছে যে এখন থেকে যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্ত দিয়ে, অর্থাৎ যেটাকে সাউদার্ন বর্ডার বলা হয়, দক্ষিণাঞ্চলের সীমান্ত দিয়ে অ্যাসাইলাম যারা সীমান্ত দিয়ে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন এবং যুক্তরাষ্ট্রে যারা অ্যাসাইলামের আবেদন করবেন, তাদের সরাসরি কোনো প্রকার ইন্টারভিউ এবং কোনো প্রকার প্রশ্ন, কোনো প্রকার জিজ্ঞাসাবাদ ছাড়াই তাদেরকে সীমান্ত পার করে দিতে পারবে যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী। এমনই একটি আদেশ রায় দিয়েছে আজকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এবং আরেকটি দিচ্ছে, সেটি হচ্ছে যে এতদিন টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের আওতায় যারা সাময়িক নিরাপত্তা পেতেন যুক্তরাষ্ট্রতে ডিপোর্টেশনের হাত থেকে, তাদেরও সেই সুযোগটি সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে। এবং এটি একটি সুদূর প্রসারী সিদ্ধান্ত হবে। তার কারণ টিপিএস অর্থাৎ টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসটি ডেমোক্রেট এবং রিপাবলিকানদের সমন্বয়ে 1990 সালে পাশ হয়েছিল। যে সমস্ত দেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা রাজনৈতিক অস্থিরতা, বিশৃঙ্খলা, রাজনৈতিক অনাচার বিরাজ করছে, সেই সমস্ত দেশ থেকে যারা শান্তির সন্ধানে যুক্তরাষ্ট্রে আসতেন কিংবা যুক্তরাষ্ট্রে অবস্থান করতেন, তাদেরকে এতদিন সাময়িক একটি নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা ডিপোর্টেশন থেকে, এবং তাদের যুক্তরাষ্ট্রে থাকাকালীন কাজের অনুমতিও দেওয়া হতো। সেই টিপিএস প্রথাকে মূলত একেবারে নাকচ করে দেওয়ার অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারকরা, সংখ্যাগরিষ্ঠ বিচারকরা। 6-3 ভোটেই 2টি রায় এসেছে আজকে। এবং এর মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে রায়টি মূলত এসেছে হাইতি এবং সিরিয়ার কয়েক লক্ষ মানুষকে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজ করার সুযোগ দেওয়া টিপিএস এর আওতায় মানবিক সুরক্ষা ব্যবস্থাটি বাতিল করার জন্য ট্রাম্প প্রশাসনকে সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে আজ বৃহস্পতিবার। অভিবাসন বিরোধী কঠোর পদক্ষেপের অংশ হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্প টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা সাময়িক সুরক্ষা মর্যাদা নামের এই কর্মসূচি বাতিল করার উদ্যোগ নিয়েছিলেন তার দ্বিতীয় মেয়াদ শুরু করার একেবারে শুরুর দিকেই। 1990 সালে কংগ্রেসের একটু আগে যেটা আমি বলেছি যে 90 সালে উভয় দলের সমর্থনে এই কর্মসূচি চালু করা হয়েছিল প্রথম 1990 সালে। এর লক্ষ্য ছিল যেটি এমন সব দেশের নাগরিকদের সাময়িক বৈধ মর্যাদা দেওয়া যাদের নিজ দেশ যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য সংকটের কারণে বসবাসের জন্য অনিরাপদ হয়ে দাঁড়িয়েছিল। আজ বৃহস্পতিবার আদর্শিক বিভাজনের ভিত্তিতে, অর্থাৎ আইডিওলজিক্যাল ডিভাইড যেটাকে বলা হয়, ভিত্তিতে 6-3 ভোটে নেওয়া এই সিদ্ধান্তের ফলে 3,50,000 হাইশিয়ান নাগরিক ও 6,100 সিরিয়ান নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো, অর্থাৎ ডিপোর্টেশনের পথ প্রশস্ত হলো ট্রাম্প প্রশাসনের পক্ষে।
এছাড়া আরো প্রায় 1 ডজন দেশের যেসব নাগরিক টিপিএস সুবিধার আওতায় এখনো রয়েছেন, তাদের উপরে এই সিদ্ধান্তের প্রভাব পড়ার সম্ভাবনা এখন বিদ্যমান মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট অফ বিচার বিভাগ ঘোষণা করেছে যে 45 স্টেট জুড়ে, অর্থাৎ 50টি স্টেটের মধ্যে 45 স্টেট জুড়ে ডাক্তার ও নার্স প্র্যাকটিশনার সহ 450 জনেরও বেশি ব্যক্তির বিরুদ্ধে রেকর্ড পরিমাণ $6.5 বিলিয়ন রেকর্ড পরিমাণ বিশাল হেলথ কেয়ার অর্থাৎ স্বাস্থ্যসেবা জালিয়াতির ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে আজকে। এবং এতে এই ব্যাপারে তাদের ইতিমধ্যেই অনেকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি যে যারা গ্রেফতার করা নেই তাদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। শুধু এখানেই শেষ নয়, হেলথ কেয়ার সংক্রান্ত জালিয়াতিতে আরো তদন্ত চলছে এবং এই তদন্ত কাজটি মূলত শুরু হয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে গঠিত দুর্নীতি সংক্রান্ত ফেডারেল অর্থ ব্যবহারে যে সমস্ত দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির যা তদন্ত বা সাপেক্ষ সকলকে বিচারের আওতায় নিয়ে আসার যে উদ্যোগ গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন, তারই অংশ হিসাবে আজকের এই অভিযোগটি আনুষ্ঠানিকভাবে আনা হয়েছে। স্টেট ডিপার্টমেন্ট যারা চাইল্ড যাদের সন্তান প্রতিপালন বাবদ অর্থ অর্থাৎ চাইল্ড সাপোর্ট অর্থ দেননি, তাদের জন্য একটি চরম দুঃসংবাদ দিয়েছে আজকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস এর যে যে বিভাগটি রয়েছে ট্রাম্প প্রশাসনের, যৌথভাবে সমন্বয় করে বিপুল পরিমাণ বকেয়া চাইল্ড সাপোর্ট অর্থাৎ সন্তান প্রতিপালনের বাবদ অর্থ, যেটি আদালত থেকে নির্দেশিত হয়, সেই অর্থ যাদের এখনো পরিশোধ করেনি এবং এই ব্যাপারে যাদের ঋণ রয়েছে, এসব আমেরিকানদের পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং ইতিমধ্যেই পাসপোর্ট বাতিল করার কাজটিও শুরু করেছে স্টেট ডিপার্টমেন্ট। যদি কোনো নাগরিক যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করে এবং তার পাসপোর্ট বাতিল করা হয়, তবে তিনি নিকটস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনসুলেটে একটি সীমিত মেয়াদের পাসপোর্ট এর আবেদন সীমিত মেয়াদ পাসপোর্ট গ্রহণের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এই পাসপোর্টটি শুধুমাত্র সরাসরি যুক্তরাষ্ট্রে ফিরে আসার জন্য বৈধ হবে, অতএব ওই পাসপোর্ট দিয়ে আর কোনো দেশে যাওয়া যাবে না, শুধুমাত্র নিজের দেশ যুক্তরাষ্ট্রে ফিরে আসতে পারবেন। বকেয়া ঋণ পরিশোধ করার পর পূর্ণ মেয়াদের পাসপোর্টের জন্য আবেদন করা যাবে। এই হচ্ছে আপনারা জানেন যে গত পরশুদিন 23শে জুন নিউ ইয়র্ক স্টেটে বিভিন্ন নির্বাচনে, বিশেষ করে কংগ্রেসের 3টি আসনে জোহরান মামদানির সমর্থিত প্রার্থীদের বিজয় এবং আরো কিছু স্থানীয় নির্বাচনেও মামদানি এবং কিংবা বার্নি স্যান্ডার্সের প্রার্থীদের অগ্রাভিযানে বেশ সতর্ক বার্তা উচ্চারণ করেছেন নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। তিনি মেয়র মামদানিকে উদ্দেশ্য করে বলেছেন যে আর যাই করুন না কেন, ডেমোক্রেটিক পার্টিকে ভেঙে ফেলবেন না। আপনাদের অনেকেরই হয়তো স্মরণ আছে, নিউ ইয়র্ক সিটির মেয়র পদে আনুষ্ঠানিকভাবে মেয়র মামদানিকে সমর্থন করেছিলেন অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং পরবর্তীতে নির্বাচিত হবার পর এবছরের 1 জানুয়ারির প্রাককালে তাকে শপথ পড়িয়েছিলেন অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। তিনি আজ গতকাল 23শে জুন রাতেই তার এই মন্তব্যটি ছুড়ে দিয়েছেন মেয়র জোহরান মামদানির উদ্দেশ্যে এবং মেয়র মামদানি এই বিজয় যুক্তরাষ্ট্রে আলোচনার সৃষ্টি হয়েছে এবং এতে রিপাবলিকানরা বেশ সন্তোষ প্রকাশ করছে। তার কারণ ডেমোক্র্যাটদের মধ্যে যে অন্তর্কলহ সৃষ্টি হয়েছে সোশ্যাল ডেমোক্র্যাট এবং মধ্যপন্থী ডেমোক্র্যাটদের মধ্যে, সে নিয়ে বেশ কিছু সিনিয়র ডেমোক্রেটিক নেতাও মন্তব্য করতে শুরু করেছেন। তার মধ্যে একজন হচ্ছেন সিনেটর পিটারম্যান। পেনসিলভেনিয়া থেকে নির্বাচিত সিনেটর পিটারম্যান গতকাল ডেমোক্রেট সোশ্যালিস্টদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন যে ডেমোক্রেটিক পার্টির মূল ভিত্তিকে ভেঙে দেওয়ার কাজেই তারা করছে। আগামী 1 জুলাই থেকে নিউ ইয়র্ক স্টেটে 5টি নতুন আইন কার্যকর হচ্ছে। এর মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে রয়েছে রাইড শেয়ার চালক, অর্থাৎ
উবার, লিফট সহ রাইড শেয়ার চালকদের জন্য নতুন সুরক্ষা ব্যবস্থা ও নিরাপত্তা কর্মী যারা সিকিউরিটি জব করেন তাদের ন্যূনতম সুযোগ সুবিধা থেকে শুরু করে স্বাস্থ্য সেবা, হেলথ কেয়ার কভারেজ, বড় ধরনের কাটছাট, অর্থাৎ যারা এসেনশিয়াল প্ল্যান আওতায় এতদিন স্বাস্থ্য সেবা নিতেন নিউ ইয়র্ক স্টেটে, তাদের কারো কারোর জন্য বড় আকারের কাটছাটের কার্যক্রমটি শুরু হচ্ছে 1 জুলাই থেকে। নিউ ইয়র্ক সিটির বাইরে যেসব মানুষের নিউ ইয়র্ক সিটির 5 বরোতে দামি দ্বিতীয় বাড়ি রয়েছে, তাদের উপর শীঘ্রই স্টেটের একটি নতুন কর সারচার্জ আরোপ করা শুরু হচ্ছে। নিউ ইয়র্ক সিটিতে যদি কারো এমন কোনো বিলাসবহুল দ্বিতীয় বাড়ি থাকে যা তার প্রধান বাসস্থান নয়, তবে তাকে সম্ভবত অতিরিক্ত কর দিতে হবে। নিউ ইয়র্ক সিটির কাঠামোগত বাজেট ঘাটতি পূরণের লক্ষ্যে উচ্চ মূল্যের এই প্রধান বাসস্থান নয় এমন বাড়িগুলোর উপর এই আইনটি কার্যকর করা হয়েছে নিউ ইয়র্ক স্টেটের সর্বশেষ বাজেট বিলে পাশ হওয়া সিদ্ধান্তের কারণে। যেসব সম্পত্তি 5 বছরের গড় বাজার মূল্য $5 মিলিয়ন বা তার বেশি, সেগুলোর ক্ষেত্রে 5 লক্ষ ডলার অতিরিক্ত মূল্যের উপর 0.5% থেকে 4% হারে অতিরিক্ত কর ধার্য করা হবে। কন্ডো কোঅপের ক্ষেত্রে যেসব ইউনিটের নির্ধারিত মূল্য $3 মিলিয়ন বা তার বেশি, সেগুলোর ক্ষেত্রে ওই সীমার অতিরিক্ত মূল্যের উপর 10%, কন্ডোর ক্ষেত্রে কিন্তু 10% থেকে 13.5% হারে অতিরিক্ত কর দিতে হবে। কারা এই করের আওতামুক্ত থাকতে পারেন? তারা হচ্ছেন প্রধান বাসস্থান হিসেবে যারা ব্যবহার করেন সেই ভবনকে, সারা বছর ধরে নিউ ইয়র্ক সিটির কোন প্রধান বাসিন্দার কাছে ভাড়া দেওয়া সম্পত্তি, সেটা যত $1 মিলিয়ন দামি হোক না কেন, মালিকের বাবা মা বা সন্তান যে ভবনে, এই বাসভবনে বাস করেন, সেটি যত বিলাসবহুল কিংবা যত উচ্চ মূল্যেরই হোক না কেন, তেমন বাড়ি, এবং গত 3 বছরে $5 মিলিয়ন কম মূল্যায়িত কন্ডো বা কোঅপ, অর্থাৎ গত 3 বছরে গড়ে যে সমস্ত কন্ডো বা কোঅপের মূল্য $5 মিলিয়ন কম ছিল, সেগুলো এই করের আওতা থেকে মুক্ত থাকবে। নিউ ইয়র্ক সিটি নতুন একটি স্থানীয় আইনের মাধ্যমে রাইড শেয়ার চালকদের যে কর্মক্ষেত্রে অধিকারের বিষয়টি উল্লেখযোগ্যভাবে জোরদার করা হচ্ছে এবং তা 1 জুলাই থেকে কার্যকর হবে। সহজে এর অর্থ দাঁড়াচ্ছে যে আপনি যদি উবার বা লিফটের মতো অ্যাপসের মাধ্যমে গাড়ি চালিয়ে থাকেন, তবে প্রযুক্তি কোম্পানিগুলো এখন আর কোনো বৈধ ও স্বচ্ছ কারণ ছাড়া হুট করে আপনাকে তাদের প্ল্যাটফর্ম থেকে বাদ দিতে পারবে না। এতদিন যেটি সম্ভব ছিল, হুট করেই উবার কিংবা লিফট কিংবা অন্য রাইড শেয়ারের চালকদেরকে সিস্টেম থেকে অফ করে দেওয়া হতো, সেটি এখন আর করা যাবে না। এই আইনটি অন্যায়ভাবে অ্যাকাউন্ট নিষ্ক্রিয়করণ, রংফুল ডিঅ্যাক্টিভেশন যেটাকে বলা হয় থাকে, এবং গিগ কর্মীদের সুরক্ষা একটি কঠোর কাঠামো তৈরি করেছে। এর ফলে চালকরা অন্যায়ভাবে অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার এবং নিজেদের জীবিকা রক্ষার জন্য একটি সুস্পষ্ট প্রক্রিয়া পাবেন এই আইনের মাধ্যমে। আগামী 28 জুলাই থেকে কার্যকর হওয়া নিউ ইয়র্ক সিটির সিকিউরিটি বা নিরাপত্তা কর্মীদের জন্য একটি বড় জয় অর্জিত হতে চলেছে, যার মাধ্যমে নিয়োগকর্তাদের জন্য কঠোর, অর্থাৎ যারা সিকিউরিটি স্টাফদের নিয়োগ দিবেন তাদের জন্য কঠোর ও সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হচ্ছে। সহজ কথা, এর অর্থ দাঁড়াচ্ছে যে এই বিলটি বেসরকারি নিরাপত্তা কর্মীদের জন্য বাধ্যতামূলক ন্যূনতম, যারা সিকিউরিটি জব করেন তাদের জন্য ন্যূনতম পারিশ্রমিক এবং কর্মক্ষেত্রের মানদণ্ড নির্ধারণ করবে। নতুন নিয়ম অনুযায়ী নিরাপত্তা রক্ষী নিয়োগকারী প্রতিষ্ঠানগত যারা এই সিকিউরিটি কর্মীদেরকে চাকরি দিয়ে থাকেন, প্রতিষ্ঠানগুলোকে তাদের কর্মীদের জন্য নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করার আইনি নির্দেশনা দেওয়া হচ্ছে, অর্থাৎ আইনের মাধ্যমে এগুলো এখন নিশ্চিত করতে হবে। এবং সেগুলি হচ্ছে নির্ধারিত ন্যূনতম মজুরি, বেতন সহ ছুটির সুবিধা। এতদিন সিকিউরিটি স্টাফরা সবাই ন্যূনতম মজুরি পেতেন না, কিন্তু এই আইন 28 জুলাই থেকে কার্যকর হচ্ছে এবং এই আইনের মাধ্যমে তাদের ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে সিকিউরিটি কর্মীদের, এবং অতিরিক্ত স্বাস্থ্য সুস্থতা বিষয়ক সুবিধা দিতে হবে, হেলথ কেয়ার কভারেজ এবং হেলথ ফিটনেসের জন্য সুযোগ সুবিধা দিতে হবে। এবং এই হচ্ছে মূলত সেগুলো। আগামী 1 জুলাই থেকে কার্যকর নিউ ইয়র্ক সিটির স্ট্রিট ফুড বা রাস্তার ধারের খাবার বিক্রির ক্ষেত্রে একটি নিয়ন্ত্রণমূলক পরিবর্তন আসছে, যে 5টি আইনের কথা কার্যকর করা বলেছি সেগুলোর মাধ্যমে। এবং সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগ, নিউ ইয়র্ক সিটির হেলথ ডিপার্টমেন্ট এ বিষয়ে একটি নতুন কাঠামো ব্যবস্থা চালু করতে যাচ্ছে এবং তা 1 জুলাই থেকেই কার্যকর হচ্ছে। সহজ কথা, এর অর্থ দাঁড়াচ্ছে যে 1 জুলাই থেকে নিউ ইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগ ভ্রাম্যমাণ খাবার
বিক্রেতাদের জন্য বাধ্যতামূলকভাবে নতুন এক ধরনের সুপারভাইজারি লাইসেন্স বা তদারকি বিষয়ক লাইসেন্স প্রদান শুরু করবে, অর্থাৎ ফুড ভেন্ডরদের জন্য লাইসেন্স প্রদান শুরু করা হচ্ছে এবং এই লাইসেন্সটা দিবে নিউ ইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অফ হেলথ। এই উদ্যোগের লক্ষ্য হলো সিটির 5টি বড় জুড়ে কার্যক্রম পরিচালনা করে হাজার হাজার স্থানীয় খাবার বিক্রেতাকে আরো ভালোভাবে নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও সহায়তা করা। এর মাধ্যমে একদিকে যেমন স্বাস্থ্যবিধি হেলথ কোড বা মানদণ্ড উন্নত করা সম্ভব হবে, তেমনি বিক্রেতাদের বৈধভাবে ব্যবসা পরিচালনা করার সুযোগও তৈরি হবে। আবার এর শেষ করছি, এই এই 5টি আইনের শেষটি যেটি, সেটি হচ্ছে এসেনশিয়াল প্ল্যানে, অর্থাৎ নিউ ইয়র্ক স্টেটের একটি অন্যতম স্বাস্থ্য সেবার সুযোগ ছিল এই এসেনশিয়াল হেলথ প্ল্যানের মাধ্যমে। এবং আগামী 1 জুলাই থেকে কার্যকর নিউ ইয়র্ক স্টেটের জনস্বাস্থ্য বিষয়ক উদ্যোগগুলোর জন্য ফেডারেল অর্থ বরাদ্দে আকস্মিক পরিবর্তনের ফলে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। সহজ কথা, এর অর্থ হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটের এসেনশিয়াল প্ল্যানের আওতায় থাকা প্রায় 4.5 লক্ষ নিউ ইয়র্কবাসীর বর্তমান হেলথ কেয়ার সুবিধা হারানোর ঝুঁকি সৃষ্টি হয়েছে। ফেডারেল অর্থায়নের কাঠামো পরিবর্তিত হওয়ায় স্টেট কর্তৃপক্ষ নির্দিষ্ট কিছু কভারেজ বা ইন্স্যুরেন্স সুবিধা বাতিল করতে বাধ্য হচ্ছে। যদি আপনি বা আপনার পরিবারের সদস্যরা যদি এসেনশিয়াল প্ল্যানের আওতাভুক্ত হয়ে থাকেন, তবে স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে কোনো বিঘ্ন এড়াতে অবিলম্বে আপনার বর্তমান অবস্থা বা স্ট্যাটাসটি যাচাই করে নিন। নিউ ইয়র্ক সিটি রেন্ট গাইডলাইন্স বোর্ড কর্তৃক মেয়র মামদানির ভাড়া অপরিবর্তিত রাখার প্রস্তাবটি আজ কিছুক্ষণ আগে অনুমোদিত হয়েছে। ভাড়া নিয়ন্ত্রিত রেন্ট স্টাবিলাইজড অ্যাপার্টমেন্টের ভাড়া অপরিবর্তিত রাখার প্রতিশ্রুতিটি মেয়র জোহরান মামদানি নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান একটি বিষয় হয়ে উঠে দাঁড়িয়েছিল। তার প্রথম বছরের 6 মাস পার না হতেই সিটির রেন্ট গাইডলাইন্স বোর্ড সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পদক্ষেপটি গ্রহণ করলো আজ। রেন্ট গাইডলাইন্স বোর্ড 7-1 ভোটে আহ, এক 1 ও 2 বছর মেয়াদী উভয় ধরনের ভাড়া চুক্তির ক্ষেত্রে ভাড়া বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত অনুমোদন করেছে। সাউন্ডটা বন্ধ করেন। এর এর ফলে শহরের 5টি বড় জুড়ে 40%-এরও বেশি অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধি আপাতত বন্ধ থাকবে, যার মধ্যে রয়েছে সুউচ্চ বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, অত্যন্ত সাশ্রয়ী মূল্যের ভর্তুকিপ্রাপ্ত আবাসন এবং 150 বছরের পুরনো সিঁড়ি নির্ভর লিফটবিহীন ভবনগুলো। ভাড়া নিয়ন্ত্রণ প্রচেষ্টার ক্ষেত্রে নিউ ইয়র্ক সিটি এখন অন্যান্য শহর ও স্টেটগুলোর জন্য একটি আদর্শ উদাহরণ হয়ে উঠতে পারে। ভোটের পর এক বিবৃতিতে মেয়র মামদানি বলেছেন, নিউ ইয়র্ক সিটির ভাড়া লিজের জন্য একটি বড় ঐতিহাসিক বিজয়, যদিও বাড়ির মালিকরা তীব্র অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছেন। বিশ্বকাপের ফুটবলের শেষ করার আগে বিশ্বকাপের ফুটবলের খবরটা জানিয়ে দেই। প্লেটোর জয়সূচক গোলে জার্মানিকে অবিশ্বাস্যভাবে 1 গোলে পিছিয়ে থেকেও 2-1 গোলে হারিয়েছে 2026 সালের নকআউট পর্বে জায়গা করে নিল ইকুয়েডর। নেদারল্যান্ড হারিয়েছে আজ তিউনিসিয়াকে 3-1 গোলে, তারাও পরবর্তী রাউন্ডে গেল, এবং ক্যাপ ভার্দে 2-1 গোলে হারিয়েছে কুরাসাওকে, তারাও পরবর্তী রাউন্ডে গেল। শেষ খেলায় সুইডেন 1 ও জাপান 1 গোলে অমীমাংসিত থাকায় সুইডেন এবং জাপান উভয় দলই পরবর্তী রাউন্ডে যাওয়ার যোগ্যতা অর্জন করছে। আর কিছুক্ষণ পরেই শুরু হবে যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মধ্যে খেলা। এই খেলা যদিও যুক্তরাষ্ট্রের পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে, তবে এই খেলায় বিজয় অর্জন করতে পারলে এই প্রথম বিশ্বকাপের খেলায় প্রথম 3টি ম্যাচে ধারাবাহিক বিজয় অর্জন করার সৌভাগ্য অর্জন করবে যুক্তরাষ্ট্র। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ নাজমুল হাসান। সো রেন্ট ফ্রিজিং যেটা, এটা একটা ঐতিহাসিক ব্যাপার। এটা এর আগে বিল্ডি ব্লাজিয়ার সময় 2বার হয়েছিল বোধহয়, খুব সম্ভবত, এবং তাও 1 বছরের জন্য এটা হয়েছিল, রাইট? জি না, একটু শেষ করি আমি শেষ করি একটু, আমি জিনিসটা শেষ করি। সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে যত অ্যাপার্টমেন্ট ভাড়ার জন্য আছে তার 40% হচ্ছে রেন্ট স্টাবিলাইজড অ্যাপার্টমেন্ট। স্টাবিলাইজড অর্থ হচ্ছে যে দীর্ঘদিন ধরেই এই অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া কিন্তু সে হারে বাড়ছে না যে হারে বাজার মূল্য আর অন্যান্য অ্যাপার্টমেন্টগুলো বাড়ছে, যেগুলি রেন্ট স্টাবিলাইজড নয়।
মেয়র মামদানি যে কাজটি করেছেন সেটি হচ্ছে যে এই রেন্ট গাইডলাইন্স বোর্ডটার সদস্যদের তিনি পরিবর্তন করেছেন তার মেয়রের দায়িত্ব গ্রহণ করার পর, এবং তার পছন্দের লোকজনকে এই রেন্ট গাইডলাইন্সে বসিয়েছেন। এর ফলে যে কাজটি হলো সেটি হচ্ছে যে এই এই নিউ ইয়র্ক সিটির 40% অ্যাপার্টমেন্টের ভাড়া আগামী 1 বছর এবং 2 বছরের জন্য আর বাড়ছে না। এবং এই অ্যাপার্টমেন্টগুলোর ব্যাপারে যারা মালিক, এই অ্যাপার্টমেন্টগুলোর যারা ল্যান্ড মালিক, তাদের অনেকেই কিন্তু ইতিমধ্যেই একাধিক সংবাদপত্রে খবর এসেছে যে অনেকগুলি ভাড়া অ্যাপার্টমেন্ট খালি হবার পর তারা এখন আর ওগুলি ভাড়া দেন না। তার কারণ যে রেন্ট গাইডলাইন্স বোর্ডের আওতায় থাকা অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া কিন্তু ইচ্ছা মতন বাড়ানো যায় না, যেগুলি অন্যান্য অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে বাড়ানো যায়। তো এই ক্ষেত্রে মেয়র মামদানি যে কাজটি করেছেন সেটি হচ্ছে বর্তমানে যারা সেখানে ভাড়ায় আছেন তাদের ভাড়া আগামী 1 বছর এবং 2 বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে, অর্থাৎ ভাড়া বৃদ্ধি ঘটবে না। এবং এটি পাশ হয়েছে 7-1 ভোটে। সো যারা নতুন এখন ভাড়া নেবে তারা কি বাড়াতে পারবে? না, এটার একটা সিস্টেম আছে, এটা একটা সিস্টেম আছে। যেমন ধরেন আগের ভাড়াটিয়া যদি $1400 ভাড়া দিতেন কিংবা $800 ভাড়া দিতেন, তার একটা নির্দিষ্ট পরিমাণ কিছু কিছু ক্ষেত্রে 2%, কিছু কিছু ক্ষেত্রে 4%, এই ধরনের গড়ে এই ধরনের ভাড়া বাড়ানো যেত। আপনি ইচ্ছা করে $1400 ভাড়াকে $2400 নিতে পারবেন না। সো হোয়াট ইজ দ্য নিউজ? আরিফ একটু শুনলে কি হয়েছে আজকে, যে কি বলছেন যে আমি বলি যে এই ফ্রিজ বাড়ার যে ফ্রিজ এইসব না করে ফ্রি দিয়ে দেয়। আপনারা যে সমাজতন্ত্র করার কথা বলছেন নিউ ইয়র্কে, তো আপনারা আগে বললেন যে বাস ভাড়া ফ্রি করবেন, ট্রেন ভাড়া করবেন, এবং গড় ভাড়াও এই ক্ষুদ্র যারা ব্যবসায়ী, যারা কয়েকটি অ্যাপার্টমেন্টের মালিক, এদেরকে আর এই ভাড়া 2 বছরে না বাড়াইয়া আপনি এটা ফ্রি করে দেন। মানে সমাজতান্ত্রিক দেশগুলো তো ফ্রি আছে, এটা এটা বাজার অর্থনৈতিক দেশে প্রতিযোগিতা থাকবে, মানুষ সেখানে তার ভাড়া দেওয়ার জন্য কাজ করবে, উপার্জন বেশি করবে। এসবে কষ্টে না গিয়া সোজা যদি ফ্রি করে দেন, এই ফ্রি করার দাবিতে আপনি তো একমতই থাকবেন তাই সাহেব? মানে আপনারা তো মানে ফ্রি হইলে আপনাদের শরীরের তেজ বাড়ে। জি জি, মানে আপনার সমস্যা কোন জায়গায়? সাধারণ মানুষদের সুবিধা পায়, যাদের সমস্যা। আমি সাধারণ মানুষের পক্ষে, মানে ফ্রি দেওয়ার পক্ষে, ফ্রি করে দেন সবকিছু। জি জি। না, মেয়র মামদানি কিন্তু ফ্রি করতে পারবেন না, তাকে একটা না একটা রেন্ট ধার্য করতে এই হয়তো ছোটখাটো $10 এটা দিয়ে দিলে নামমাত্র একটা দিলেন আর কি, দিয়া মানে ওটা ফ্রির মতোই থাকুক। আর যারা কষ্ট সৃষ্টি করে একটা বাড়ির মালিক হবে, সেটা তিনি করতে পারবেন না। যদি করতেই পারতেন তাহলে রেন্ট গাইডলাইন্স বোর্ড 50% ভাড়া কমিয়ে দিতে পারতো, কিন্তু সেটা আইনে নাই, সেই জন্য করতে পারবেন না। তারা ভাড়া স্থগিত করতে পারবেন বৃদ্ধি, কিন্তু কমাতে পারবেন না। সো 2 বছরের জন্য এটা করা হয়েছে। 2 বছর পরে তো আবার এই বোর্ডই আবার বসে দেন দে ক্যান এক্সটেন্ড ইট अगेन। আরো 2 বছর করে দিবে, কারণ মেয়র মামদানিকে পুনর্নির্বাচনে যেতে হবে 4 বছরের মাথায়। অর্থাৎ মেয়র মামদানির ধারণা করা হচ্ছে যে মেয়র মামদানির আমলে এই নিউ ইয়র্ক শহরের 40% ভাড়ার অ্যাপার্টমেন্টে যেগুলি রেন্ট স্ট্যাবিলাইজ আছে তাদের ভাড়া আর বাড়ছে না, শেষ। ওইখানে লোকজন ভালো পাবে না, ওই সমস্ত অ্যাপার্টমেন্ট খালি পড়ে থাকবে, ওইখানে লোকজনকে আর ভাড়া দিবে না, তারা ফালিয়ে রাখবে, এবং আবাসন সংকট সৃষ্টি হবে নিউ ইয়র্কে। দিস ইজ নট এ সলিউশন মিস্টার মেয়র। আচ্ছা, এটা মেয়র সাহেবের সাথে আপনি বলে দিন সামনাসামনি যে দিস ইজ নট এ সলিউশন। না, তবে এই ক্ষেত্রে নতুন একটা সমস্যার সৃষ্টি হইতে পারে তাহের। সেটা হচ্ছে রেন্ট স্ট্যাবিলাইজ অ্যাপার্টমেন্ট গুলো যারা মালিক, তো তারা যদি প্রপারলি বাড়িগুলো মেনটেনেন্স না করেন, এগুলোর যদি বিভিন্ন আনুষঙ্গিক মেরামত কিংবা প্রয়োজনের বিষয়টি না দেখেন, তাহলে তো এই সমস্ত বাসভবনে থাকাটা অনেকটা মানে 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 অনেকের জন্য খুব অসুবিধায় পড়তে হবে, বিশেষ করে যাদের ছোট ছোট বাচ্চা, শিশুর কিংবা বৃদ্ধরা যে সমস্ত অ্যাপার্টমেন্টগুলোতে থাকেন। তার কারণ ল্যান্ডলর্ডরা হয়তোবা শেষ পর্যন্ত সুযোগ পেয়ে যাবেন বিষয়টাকে আদালতে নিয়ে যেতে। তার কারণ তারা বলবেন যে আমরা ব্যাংক্রাফট হয়ে যাচ্ছি, অ্যাপার্টমেন্টের যে মেনটেনেন্স খরচ সেটা আমাদের আসছে না, এবং ততএব তারা সেই ক্ষেত্রে আইনের আশ্রয়ও নিতে পারেন। এখন বলা যাচ্ছে না এই বিষয়টি শেষ পর্যন্ত কিভাবে অগ্রসর হবে। আরিফ কি বলছেন নিউজের মধ্যে? নাজমুল ভাই যে তথ্যগুলো এরই মধ্যে দিয়েছে তা পুরোপুরি বলার পর আসলে আমার কাছে 3টি তথ্য আছে, আমার মনে হয় আলোচনা হতে পারে। আজকে যে 7-1 ভোট হয়েছে,
যে একজন ভোট বিপক্ষ দিয়েছে তার নাম অর্পিত গুপ্ত, মূলত উনি অ্যারিক অ্যাডামসের আমলেই নিয়োগ পেয়েছিলেন, এবং আরেকজন ক্রিস্টিনা স্মিথ, যে অর্থাৎ যখন ভোটাভুটি হয় 9 জন সদস্যের মধ্যে সে আগেই সেখান থেকে সরে গিয়েছে এবং পদত্যাগ করে চলে গেছে সে। হ্যাঁ, সে চলে গেছে এবং বলেছে যে যে ঘোষণাটা আসতে যাচ্ছে তা পূর্ব নির্ধারিত, এবং এখন যেটা ঘোষণা আসবে সেটা পুরোটাই নাটক বলে উনি আখ্যায়িত করেছেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার কথা হচ্ছে মালিকদের পক্ষ হয়ে উনি বলেছেন যে রক্ষণাবেক্ষণ, বীমা, কিছুক্ষণ আগে নাজবুল ভাই যেটা ইন্স্যুরেন্স, হোম ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স, ন্যাচারালি এগুলোর উপর একটা বড় ধরনের প্রভাব পড়বে। তারা তো এমনিতেই বিভিন্ন ভাবে বলে আসছিল যে এই পক্ষ, অর্থাৎ যদি কোনো রকম ভাবে বাড়ির মালিকদের মানে দিকে কোনো রকম যদি আশ্বাস না থাকে সেক্ষেত্রে তারাও হতাশ হবেন। সেই বিষয়গুলোই আসলে সামনে এসেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আমার মনে হয় এটা আমরা সবাই খুশি আছি এতে, নাকি ইব্রাহিম সাহেব? না সবাই না, আমার একটা পরামর্শ আছে, পালাও, নিউ ইয়র্ক ছেড়ে চলে যাও। নিউ ইয়র্ক থেকে এমনিতেই লোকজন চলে যাচ্ছে, যে যেদিকে পারেন জাম দেন তার জন্য। নিউ ইয়র্কে ফ্রি থাকতে চান না, তাহের একটা বিষয় কিন্তু আমাদের সবারই চিন্তা বিবেচনা করা উচিত, সেটা হচ্ছে ফেয়ারনেস টু এভরিবডি। ফেয়ারনেস যারা ল্যান্ডলর্ড, ফেয়ারনেস টু যারা টেন্যান্ট, সবাইকেই এই বিষয়টা দৃষ্টি দেখা উচিত। কারণ কোন দিক থেকে আনফেয়ার হলে সেটা পরবর্তীতে আনফেয়ারের চক্রটা সব দিকেই প্রসারিত হয়। হ্যাঁ, মামুন ভাই কিছু বলতে চাচ্ছেন বোধহয় এই বিষয়ে, রাইট? Well, I mean, we are just talking, but if you talk as economist point of view, যখন মেয়র মামদানি বা প্রিভিয়াস মেয়র অনেকবার প্রপোজাল হয়েছে, এটা ইম্প্যাক্টটা কি এটা না বলে আমরা যদি ইব্রাহিম ভাই বলতেছিল ফ্রি, ইটস নট অ্যাবাউট ফ্রি, ইটস নট এ সোশ্যালিস্ট কান্ট্রি, ইটস নট এ কমিউনিস্ট কান্ট্রি, দে আর নট ফ্রি অ্যাপার্টমেন্ট। ইটস লাইক আপনি যদি ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, এই লোকটা যদি $200 সেভ করে, তার they have a fixed income, তাদের সোশ্যাল সিকিউরিটি আছে বা তাদের রিটায়ারমেন্ট ইনকাম আছে, দেয়ার ইনকাম ইজ নট গোয়িং আপ। বাট আপনি যদি চিন্তা করেন তাদের বেসড অন ইনফ্লেশন লাইক লাস্ট 4-5 years 3% 5% বাড়তে আছে, কিন্তু তাদের ইনকাম কিন্তু সোশ্যাল সিকিউরিটি ডিড নট কিপ আপ উইথ দ্য সেম অ্যামাউন্ট অফ মানি। সো তাদের জন্য যদি ফিক্সড হয় এবং তাদের যদি কোনো লেফট ওভার মানি থাকে, দে কুড স্পেন্ড দ্যাট মানি to buy the groceries and some other stuff that could also help the local economy. They're not going to take this money and invest in the some island into the Cayman Islands. It's not going to the offshore, or it's not going to go to the build the Gaza or some Albania. No, it's not going to be the Kushner family. Those are very, very needy people, and we are helping them out. So, আপনারা যখন বলবেন, let's talk with the substance, not for the sake of talking in the time television. We found a place to talk, so we should be more realistic. So, I think it has some like valid reason to postpone. অনেক লোকে অ্যাফোর্ড করতে পারতেছে না, সেগুলো কিন্তু নিউ ইয়র্ক সিটির বাইরে চলে যাচ্ছে, এটাও কিন্তু ফ্যাক্ট। আপনার ইব্রাহিম যেটা বলতেছেন, সো এইসব লোক যদি এখানে থাকতে পারে, যেখানে আমরা জেরিম্যান্ডারিং এর কথা অনেক সময় বলে থাকি, lot of rich people come and buy the whole neighborhood, build nice property and replace the whole community. That's not fair either. So how are you going to really make a balance for those people that live there for a long time? So talk about that. Yeah, it's এখানে আরেকটা জিনিস মামুন ভাই আরেকটা জিনিস ভুলে গেলে চলবে না। মামুন ভাই এখানে আরেকটা জিনিস, এগুলো ফ্রি করে দেন। মামুন ভাই আরেকটা জিনিস বলার দরকার আছে। আমার দাবি হচ্ছে ফ্রি করে দেন। মানে আপনি তো আমার তো বুকটা ফাইটা যেতেছে, এটা ফ্রি করে দিলে আরো সুবিধা হয়। সমাজতান্ত্রিক পদ্ধতিতে এটা সম্ভব না তাহের, আরেকটা জিনিস এখানে মামুন ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলা যায়, সেটা হচ্ছে যে সিটি যদি এই সমস্ত নিডি লোকদেরকে সাহায্য করতেই চায়, so they could provide additional fund to landlords, যে ভাড়া বাড়াচ্ছি না, আর তোমাদেরকে যে ভাড়া বাড়ানো যে 2% বাড়লে, ধরুন 1400 টাকার 2% বাড়লে 28 টাকা বাড়ে, তো 28 টাকা তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি, যেটা হাউজিং ভাউচার আছে। এই প্রক্রিয়ায় কিছু অর্থ বিনিয়োগ করে দুই পক্ষের প্রতি ফেয়ার থাকা যেত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা দেখা যাক কি হয়, এটা নিয়ে তার আলোচনা হবে, হবে। মাসুদ ভাই, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ট্রাম্প সাহেবের যে যুদ্ধ এবং এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে জাতির উপর যে বোঝা চেপেছে, আপনার অর্থনৈতিক বোঝা, এই বিষয়ে আপনার কাছে শুনবো। একটু শুনে নিই, এর আগে কালকে থেকে স্কুল ছুটি হচ্ছে, আপনার বাচ্চারাও স্কুলের ছুটি পাচ্ছে কালকে, রাইট? আমার বাচ্চারা স্কুলে নাই, তারা তো কলেজে চলে গেছে। একজন অলরেডি ডক্টর আর একজন এনওয়াইপিডি তে অফিসার ট্রেনিং করতেছে।
ও আচ্ছা আচ্ছা, দেখ আমরা আমাদের বাচ্চা আছে তো, ওরা কি করবে? মাসুদ ভাই কি কোনো গ্র্যান্ডসন নাই? না, গ্র্যান্ডসন এখনো নট ইভেন কুকিং। বা কোনো না কোনো ভাবে আপনাকে স্কুল গোয়িং এর রিলেটিভ করতে চাচ্ছিলাম আর কি। না, তা আছে। আজকে আমি এতেও গেছিলাম, মানে আমার রত্নার আমার ওয়াইফের ভাইয়ের বাচ্চা আমার কাছে থাকে, তো সে আজকে Oh, that's graduation good. করলো। That's good. So somebody is there. School going. Yeah, and I had to go to Herrick School গেছিলাম for the graduation. Right, thank you Yeah, so my much. s- Thank you. My son is also graduated from middle school, Joheb bin Mamun, going to the high school next year in Bronx Science. So yes, their school is off from tomorrow. Yep, yep. Bronx Science is a fantastic school. Yeah, one of my son is graduating this year tomorrow, and one is getting in. Fantastic. কি but there are three, but Bronx Science কে আমি বেশি চিনি কেন, I'm a physician, that's why. কারণ যে many physicians come from Bronx Science এর সাথে Sophie Davis এর একটা প্রোগ্রাম আছে, they have a Right. joint program with Sophie Davis, and Sophie Davis makes it a BSMD একটা প্রোগ্রাম করে। Gone for 7 years. That's right. that's তাদের right. নোবেল, তাদের মাসুদ ভাই ব্রঙ্ক সায়েন্সের কিন্তু নোবেল উইনারও আছে। Oh, no, Yeah. huge number of people graduated from Bronx Science, the Nobel laureate. Yeah. Yeah, so আমাদের ঘরে হয়তো একজন নোবেল উইনার আমরা দেখতে পারি ইন ফিউচার, অথবা আরো ইনশাআল্লাহ, আর বড় কিছু You দেখা never যেতে know. পারে। থ্যাংক ইউ never সো know. মাচ, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। আচ্ছা মোহাম্মদ ভাই, আপনার কাছে আগে জেনে নেই, যেহেতু কালকে থেকে স্কুল ছুটি হয়ে যাচ্ছে, আমাদের অনেক অভিভাবক আমাদের প্রোগ্রামের মধ্যে বসে আছেন, দেখছেন। সো হোয়াট ইজ ইয়ার সাজেশন বিং এ টিচার, যে এই যে গ্রীষ্মের ছুটি হচ্ছে প্রায় 2 মাস, এই 2 মাসে এই শিক্ষার্থী যারা আছে, বাচ্চা কাচ্চা যারা আছে, এরা সময়টা কিভাবে কাটাতে পারে? একজন টিচার হিসেবে আপনার গাইডেন্স কি? হোয়াট ইজ ইয়ার গাইডেন্স? Well, as a teacher, I'm not going to say, you know what, just read. Summer vacation means you have to vacate yourself, you have to release your stress, go different place. America is a beautiful country, it's the biggest country, so you should, if you have the ability to see the places. There's a lot of national parks, go see this lot of big museums, a lot of places, historical places. So explore those places if possible. But if you cannot, at least take them to the New York City has a lot of nice parks, Central Park, Ballin, Botanical Garden, Bronx, Brooklyn. So, you know, and after that, আমাদের বাচ্চারা reading it, they're falling behind. So let them make a habit of reading. Let them go to, তাদের উচিত হবে পাবলিক লাইব্রেরিতে গিয়ে যে কোনো মজার গল্পের বইগুলো আনবে, এবং তাদের বইগুলো লিস্ট লাগবে, যে লগ কালেক্ট করবে, নট আমি এই বইগুলো শেষ করেছি। ইভেন অ্যাজ এ অ্যাডাল্ট আমাদের উচিত বই পড়া, কিন্তু এদেশে কিন্তু সবাই বই পড়ায় সব। আমাদের ডক্টর মাসুদ ভাই আছেন, অল দ্য very educated people, they also read book all the time. It's not like আমরা যে স্কুল শেষ করছি আর লেখাপড়া শেষ, সেটা কিন্তু না। Always keep up with the something new. So আমাদের বাচ্চাদের উচিত হবে যে হ্যাঁ, they should go to the library, local library, collect at least, get 4, 5, 6 books every week, read them during their break, in the evening time, sit with their parents, not be addicted with the devices, like do not sit down all the time, keep playing, like getting crazy. No, ডিভাইসে বসলে তাদের জন্য খুবই ক্ষতিকর। আর যেটা হচ্ছে, যেসব বাচ্চারা আমাদের এখানে, আমরা জানি যে নিউ ইয়র্ক সিটি ব্রঙ্কস সায়েন্সের কথা বলতেছিলাম মাসুদ ভাই, যে বছর আমার স্পেশালাইজড হাই স্কুলে একটা সেরিমনি আছে কামিং সানডে অ্যাট গোল্ডেন প্যালেস ইন ব্রঙ্কস, হোস্টিং মাউন্ট টিউটোরিয়াল। সেখানে আমাদের অনেক বাচ্চারা, যেমন মাউন্ট টিউটোরিয়াল মতো অনেক টিউটোরিয়াল, খানস বলেন, ববি বলেন, বা আরও অনেক আছে, দে আর সেন্ডিং, দে আর প্রিপেয়ারিং লট অফ কিডস ফর দ্য upcoming school year, the specialized high school হবে অক্টোবরে, first week of November. So they should focus on that, maybe take a week or 2 break, but out of the 8 weeks, maybe 6 weeks, they should spend seriously to prepare themselves for the upcoming specialized high school exam. অথবা যেসব বাচ্চারা এবার জুনিয়র হবে, 10 থেকে 11-এ যাচ্ছে, তাদের এসএটি প্রিপারেশন করা উচিত। তার কারণ আমরা জানি যে আমাদের প্রচুর বাচ্চা আইভি লিগে চান্স পাচ্ছে, কর্নেল, স্ট্যানফোর্ড, কলম্বিয়া। তো এসব জায়গাতে চান্স পেতে হলে আপনাদের এসএটি স্কোর খুব ভালো থাকতে হবে, জিপিএ ভালো থাকতে হবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইনভলভ থাকতে হবে। মাসুদ ভাই বলতে পারবেন, যেমন দে শুড ইনভলভ উইথ সাম কাইন্ড অফ রিসার্চ, ভলেন্টিয়ার, সো অ্যাক্টিভিটিস ইন দ্য হসপিটাল, ইন টু দ্য হাউস, any kind of nursing home facilities, local. So they need to be involved. They do not should sit down and just keep playing video game. That would be the worst thing they should be doing. So আমি যেটা বলবো, যে মাউন্স টিউটোরিয়াল আছে বা অন্যান্য টিউটোরিয়াল আছে, তো আপনার বাচ্চারা যদি 7th গ্রেডে পড়ে, they should prepare for the specialized high school exam অথবা SAT preparation. Or beside that, if they're younger age, they should keep reading, improving reading skills, because আমরা বাংলাদেশে যেটা করতাম, মানে শব্দ মুখস্থ করতাম, ভোকাবুলারি, কিন্তু এদেশে আসলে এই ধরনের কোনো সিচুয়েশন নেই। এখানে বাচ্চারা তাদের ভোকাবুলারি ইমপ্রুভ করে থ্রু রিডিং বুকস। সো দে শুড রিড আ লট অফ বুকস ডিউরিং দ্য সামার টাইম, বিসাইড স্পেন্ডিং টাইমস ইন দ্য জু, বোটানিক্যাল গার্ডেন, মিউজিয়ামস, সো অন অ্যান্ড সো ফোর্থ। সো যারা 7th গ্রেড থেকে এবার 8th গ্রেডে উঠবে কালকে,
বা কালকে যাদের শেষ হবে 7 গ্রেড, তাদের জন্য পরামর্শ কি আপনার? তাদের জন্য যেমন আমাদের মামুস টিউটোরিয়ালের মতো অনেক টিউটোরিয়াল আছে তাদের, আমি সপ্তাহে 4 দিন করে তাদেরকে পড়াবো 4 hours per session, Monday, Tuesday, Wednesday, Thursday, also Saturday, Sunday. So they should focus. There's a free SSST practice exam online. আমরা জানি SSST পরীক্ষাটা হচ্ছে অনলাইনে হবে এবং কম্পিউটারে আছে, কম্পিউটারাইজড অ্যাডাপটিভ সিস্টেম। তো ওইটা তারা প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন, যেমন তারা 3-4 ঘন্টা পড়ুক আর বাকি টাইমটা তারা আউটসাইড স্পেন্ড করুক। সো দে নিড টু ফোকাস অন দিস বিকজ দিস 9 গ্রেডে তারা আবার চান্স দিতে পারবে স্পেশালি হাই স্কুল? Well, 9th grade, I mean they could, but 9th grade অল্প মাত্র 50টার মতো সিট আছে। সো যেমন 7 থেকে যখন 8 এর প্রথম যে পরীক্ষাটা হবে, it takes almost 4000 plus students চান্স পায়। কবে এই পরীক্ষা হবে? এটা হচ্ছে আপনার নভেম্বরের ফার্স্ট উইকে হয়, যা 8 উঠার পরে নভেম্বরের ফার্স্ট উইকে। তাইলে এখন যারা এবার 7th গ্রেড যারা পাস করলো, রাইট, তাদের আর কোনো চান্স নেই? নো, যারা 7th গ্রেড পাস করলো, যারা 8 উঠবে এরাই পরীক্ষাটা দিবে। সো এদের কি সুযোগ আছে আপনারা এখানে টিউটোরিয়ালে ভর্তি হওয়ার? Well, definitely, yeah. We have in Jackson Heights, also in Bronx. Also, Mamus tutorial is going to be free SSST prep once a week without any cost, both Bronx and Jackson Heights branch. So they should also reach out to us for free. This is some parents, they're not cannot afford it, or maybe they already sign up for somebody else, but they also try out some other place, or they want to spend more time with another tutoring center. They should reach out to us and contact us, and we have a free SSST prep every Friday without any cost. What about 10th grade যারা তারা? Well, যারা 10th grade complete করতে যাচ্ছে, যারা 9 গ্রেড থেকে ট্রেনে যারা উঠবে কি? Well, 9 থেকে 10 যারা উঠবে, most of the students যারা নিউ ইয়র্ক স্টেটে থাকে তারা algebra 1 কমপ্লিট করছে, they will take geometry next year. আমরা জানি যে দেখেন সমস্ত আইভি লিগে প্রচুর চাইনিজ ছেলেমেয়েরা, কোরিয়ান ছেলেমেয়েরা চান্স পায়। কেন? তারা যেটা করে ডিউরিং দিস সামার, whatever the math class they're going to take next year, they review that math class during this two months. They prepare themselves, even they go to school in September. So they should review or start working on those geometry or algebra 2 or chemistry or physics. They start review those materials because New York State website তাদের সিলেবাস আছে, স্ট্যান্ডার্ড আছে যে তারা কি শিখতে হবে। So they have also books, online resources. They could look and start working on those materials. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো কালকে থেকে স্কুল ছুটি হয়ে যাচ্ছে, কালকে অবশ্য কয়েকদিন তারা লেজি টাইম কাটাতে পারে। দে শুড এক্সপ্লোর দেয়ার আইডিয়াজ, গোয়িং আউট অ্যান্ড দেন স্টাডি, লাইব্রেরিতে যাওয়া, এই ব্যাপারগুলো, ফিজিক্যাল এক্সারসাইজ বাড়ানো, এইসব ব্যাপারগুলো ভালো। ঘরে বসে আর সারা বছর লেখাপড়া করতে করতে ছুটি পাইছে, তাদের একটু মানে সপ্তাহে আরেক বই পুস্তক চাপাইয়া দিয়ে না, একটু তাদের একটু বেড়াইতে দেন, বাতাস খাইতে দেন। বলছি তো বেড়াতে যেতে বলা হয়েছে, গেম খেলতে দেন। মানে আগে তো আপনারা মার্বেল খেলাইছেন না, তখন কেউ না করছে, এখন আপনি গেম খেলতে বলে বসলে আপনারা না করেন। আপনি গেম খেলার অসুবিধা নাই। আমি মনে করি এই আর লেখাপড়া চাপাইয়া দিয়ে না, 1-2 সপ্তাহ এরা একটু বিশ্রাম নেই, খেলাধুলা করুক, তারপরে দেখা যাবে কি হয়। আচ্ছা, ঠিক আছে। That's exactly what I said, Ibrahim. Thank you. Yeah, that's right. Thank you মামুন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। মামুন ভাই, যুদ্ধের খবর বলবেন আমাদের মাসুদ ভাই, যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে আমরা কি ধরনের ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছি, বিশেষ করে নিম্ন আয় এবং মধ্য আয়ের লোক যারা, তারা ইনফ্লেশনের শিকার হয়ে একদম মানে জবুতবু অবস্থা যাকে বলে বাংলায় আর কি। সো মাসুদ ভাই, আপনি কি একটা চিত্র দিতে পারেন যে এই যে যুদ্ধ অফ চয়েস, ওয়ার অফ চয়েস, এর ভিকটিম হচ্ছে কারা, এবং এই ভিকটিম হওয়ার কারণে তাদের জীবনযাত্রার উপর কি প্রভাব পড়েছে? আসসালামু আলাইকুম টাইম টেলিভিশনের সমস্ত দর্শক মণ্ডলীকে। যুদ্ধে যাবার আগে আমি একটুখানি থ্যাঙ্কস দিই আপনাকে, মামুন ভাইকে, দুজনকেই, যে ইট ওয়াজ ওয়ান অফ দি মোস্ট প্রোডাক্টিভ শোজ আমার দেখা মতে। এই যে ছেলেদের জন্য যে মামুন ভাই যে এগুলো দিল, দিস আর ভেরি রিকোয়ার্ড। ইব্রাহিম ভাই যেটা বলছে যে ছুটি লাগবে, হ্যাঁ লাগবে, দ্যাট ইজ অলসো ট্রু। সব সময় তো পড়া যাবে না, তবে উনিও এটাই বলছেন 1-2 সপ্তাহ পরে, 2-3 মাসের যে বাকি যে সময়টা, উই মাস্ট প্রিপেয়ার। ইব্রাহিম ভাই, আমরা বহু দূর থেকে আসছি, আমাদের যে জেনারেশনটা সেকেন্ড জেনারেশন, ওই জেনারেশনটাকে দাঁড় করাতে হবে। আজকে দেখেন ইহুদিরা সব ভালো ভালো কলেজে চলে যায়, কেন? ওয়াই? দে হোল কমিউনিটি হেল্প করে, যেটা মামুন ভাই করছেন যে তার শুক্রবারে ফ্রি। আই ডিডন্ট নেভার নো দ্যাট। এটা আপনার টেলিভিশনে এসে খুব ভালো হলো শুনে, মানুষের জানা উচিত। মানুষের এই যে 2 সপ্তাহ এনজয় করে বাকি সময়টা পড়াশোনা করা, দ্যাট মেক্স দ্য ডিফারেন্স অফ দ্য হোল লাইফ। সারা জীবনের ডিফারেন্স করে ফেলে। আপনি ওই 2 সপ্তাহ জায়গায় 4 সপ্তাহ খেলেন,
পড়াশোনা করেন না, তাহলে পরে ওই বাচ্চা আর যে বাচ্চা একটু পড়াশোনা করে রিভিউ করে রেডি হয়ে গেল, তাদের পরবর্তী চলার পথ একেবারে একদম এদিক ওদিক হয়ে যাবে। সো দ্যাটস হোয়াট আই হ্যাভ সিন ইন মাই ওন লাইফ, আমি এটা দেখেছি। তো আমি চাবো আমাদের সমস্ত বাচ্চা অফকোর্স খেলাধুলা করবে, ইব্রাহিম ভাই ওয়ার কারেক্ট, বাট 1-2 সপ্তাহ যেটা বলেছেন মামুন ভাই, তারপরে প্লিজ গো ফর দি স্টাডিজ। আমাদের হোল কমিউনিটি হেল্প করতেছে, মামুন ভাই ইজ হেল্পিং, আই মিন দেয়ার আর আদার পিপল যারা হেল্প করতেছে, ডু ইট। আমার ছেলেও বলতেছিল যে আমি ডাক্তারি যেটা ও ডাক্তারি করতেছে, কেবল জাস্ট স্টাডি রেসিডেন্সি প্রায় 1 বছর, বলে যে আমি এখন ফ্রি করবো, ফ্রি আমি টিউটরিং করবো। হি ইউজ টু বি দি সেকেন্ড কস্টলিয়েস্ট টিচার অফ লং আইল্যান্ড। তো ওর রেজাল্ট খুব ভালো ছিল আর কি। যেমন ধরেন ACT-তে 35 পাইছে, LSAT 180 পাইছে। তারপরে ধরেন SAT-তে তখন ছিল 2400, তখন 1600 ছিল না, তখন হি গট 2370। সো হিজ স্কোর ওয়াজ ভেরি ভেরি গুড। তো এনিওয়ে, সেও সাহায্য করতে চায়, সে বলে যে আমি এটা শিখতেছি, যে হি ইজ বর্ন হিয়ার, ব্রট আপ হিয়ার, যে আমাদের বাংলাদেশিদের সবার সাথে কেয়ার নিতে হবে। দ্যাটস হোয়াট ইউ আর ডুইং মামুন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার মূল প্রশ্নে আসি, সেটা হলো যে ও আরেকটা জিনিস যে মামুন ভাই যে বলেন এটা অনেক বড় দেশ, এটা আসলেই অনেক বড় দেশ। ইজ থার্ড লার্জেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। রাশিয়া ইজ নাম্বার 1, কানাডা ইজ নাম্বার 2, আমেরিকা ইজ নাম্বার 3, চায়না ইজ নাম্বার 4 and ব্রাজিল ইজ নাম্বার 5। তার মধ্যে ল্যান্ড হিসাবে, ইউজেবল ল্যান্ড হিসাবে আমেরিকা ইজ ফার বিগার দ্যান কানাডা, কারণ কানাডার বেশিরভাগ জায়গায় থাকতে পারে না মানুষ। দেখ এনিওয়ে, উই ক্যান সি দিস কান্ট্রি। এই যে যুদ্ধটা হলো, এটা বহু আগের থেকেই বোঝা যাচ্ছিল যে দিস উইল হ্যাভ এ হিউজ এফেক্ট অন দি ইকোনমি। আমি ডিটেলসে না গিয়ে বলবো, ডোনাল্ড ট্রাম্প হ্যাজ আন্ডারস্টুড দ্যাট। উনি বুঝেন নাই তা না, হি আন্ডারস্টুড এন্ড হি সেড দ্যাট if I continue, then we will have a catastrophic event in the economic side. He himself said. তার মানে he understands that. যার জন্য সে তো যুদ্ধ আরো করতে পারতো, না করে যার জন্য this gentleman has decided যে যুদ্ধ বন্ধ করতে হবে, কারণ এইটার এত বড় ইফেক্ট হতে যাচ্ছে সারা পৃথিবীব্যাপী, মানে গ্লোবাল ইকোনমি নিচে চলে যাবে। সে এতটাই উদ্বিগ্ন যে সে বলছে হুভারের অবস্থা না, প্রেসিডেন্ট হুভারের সময়কার অবস্থা না হয় আমার, যেটা হচ্ছে যে দ্যাট ওয়াজ ডিপ্রেশন, সেটা শুধু মানে ছিল, একেবারে ডিপ্রেশন হয়ে গেছিল। তো দ্যাট উইল এনসিউ যদি এই যুদ্ধটা চলতে থাকে। কারণ হচ্ছে, আপনারা একটুখানি ধৈর্য ধরে সাথে শুনেন, কারণ হচ্ছে যে ওই হরমুজ দিয়ে শুধু তেল আসে তা না, তেল তো আসেই, মিলিয়নস অফ ব্যারেল পার ডে আসে, তেল আসে, তেলের পরেও 100টা করে জাহাজ আসে। তেলের পরে যেগুলো আসে সেগুলো হচ্ছে ফার্টিলাইজার আসে। আপনার এই অক্টোবরেই আমাদের আমেরিকার সব কৃষকদের ফার্টিলাইজার লাগবে, দোজ আর অল কস্টলি নাও, ভেরি কস্টলি নাও। তারপরে আসে ধরেন ডিজেল, গ্যাসোলিন, এগুলো আসে, ইউরিয়া, অ্যামোনিয়া আসে। ওভারঅল প্রায় 20%, আর অ্যামোনিয়া প্রায় 46% অফ দি ওয়ার্ল্ড সাপ্লাই, অর্ধেকটা সাপ্লাই ওখান থেকে আসে। তারপরে মিথানল, প্লাস্টিক তৈরি করে যেটা দিয়ে, 33% অফ দ্য হোল ওয়ার্ল্ডের 33% ওখান থেকে আসে। সালফার, 50% অফ সালফার, সারা পৃথিবীর যে সাপ্লাই তার 50% আসে থ্রু হরমুজ। অ্যালুমিনিয়াম 9% আসে। হিলিয়াম, আমরা তো হিলিয়াম মনে করি যে বেলুন টেলুন ফুলাই, সুন্দর হিলিয়াম বেলুন, বড় হালকা, আগে অনেক বেলুনে অনেক প্লেনে ইউজ করা হতো। হিলিয়াম শুধু তাই না, হিলিয়াম 33% আসে, 1/3 অফ দি ওয়ার্ল্ড সাপ্লাই আসে ফ্রম কাতার। এবং এটা করে কি সেমিকন্ডাক্টর গুলাকে কাজ করে, যেমন মালয়েশিয়াতে টোটাল যে সেমিকন্ডাক্টর গুলো তৈরি করা হয়, দিস আর অল বাই হিলিয়াম। হিলিয়াম যদি না যায়, দোজ উইল বি ভেরি কস্টলি। আপনার প্রতিটি টেলিফোনের দাম বাড়বে, সেমিকন্ডাক্টর নাই বলে, আপনার প্রতিটি কম্পিউটারের দাম বাড়বে। এভরিথিং দ্যাট ইউজেস এ সেমিকন্ডাক্টর, দ্যাট ইজ গোয়িং, এমআরআই মেশিনের দাম বাড়বে, এমআরআই উইল বি ভেরি কস্টলি। এমআরআই মেশিন উইদাউট দি সেমিকন্ডাক্টর and other things cannot run, এবং সেটা আপনি পাচ্ছেন না বিকজ অফ হিলিয়াম। তারপরে there are other things like পেট্রোলিয়াম কোক বলে, পেট্রোলিয়াম কোক বা সিনথেটিক গ্রাফাইট, যেটা দ্যাট ইজ অলসো another thing, যেটা খুব ক্রুশিয়াল। কিসের জন্য ক্রুশিয়াল সিনথেটিক গ্রাফাইট? ক্রুশিয়াল হচ্ছে ব্যাটারিজ অফ ইভি, ইলেকট্রিক ভেহিকেল যেগুলি আছে, যেমন টেসলা, যে ব্যাটারি আছে বা যত ব্যাটারির গাড়ি আছে, এই ব্যাটারিগুলোর জন্য দরকার হচ্ছে সিনথেটিক গ্রাফাইট which comes from পেট্রোলিয়াম কোক। এই সবগুলোতে বাধা পড়তেছে, যার
যার মানে যার ঢেউটা এসে লাগছে কোথায় দেখেন, আমরা যেখানে থাকি, যে দেশটায় থাকি, আমাদের দেশ আমেরিকা, এখানে একটা মধ্যবিত্ত মানুষের জন্য অলরেডি তেল $1 বেশি বেড়ে গেছে। আগে যে যুদ্ধের পূর্ব অবস্থায় যে যে পয়সা দিয়ে তেল কিনতো, এখন পার গ্যালন মোর দ্যান $1 বেড়ে গেছে। মাঝখানে অবশ্যই ইয়ে হওয়ার পরে যখনই তারা বললো যে আমরা একটা MOU করতে যাচ্ছি, মেমোরেন্ডাম অফ MOU অফ আন্ডারস্ট্যান্ডিং, তখনই দেখেন $83 নেমে গেল $115 ব্যারেল। মানুষ শান্তি চায়, বাজার শান্তি দেখতে চায়, তো ওইটারই চেষ্টা করছে। এখন আমি বলবো যে বোথ জেডি ভ্যান্স এন্ড ট্রাম্প অনেক বাধার মুখে, তারা কিন্তু একেবারে সহজে করতে পারতেছে তা না। ইসরায়েলের প্রচন্ড বাধা, তার লবির বাধা, তার লোকজনের বাধা, তার কনজারভেটিভ লাইক লিন্ডসি গ্রাহামের মতো লোকের বাধা, এত বাধার মধ্যে দিয়ে দে আর ট্রাইং, বিকজ ইট ইজ এ রিকোয়ারমেন্ট। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে চলে আসছে। আপনি সার কিনতে গেলে সারের দাম বেশি হবে, তো কৃষকের যে প্রোডাক্টগুলি সেগুলোর দাম বেশি হবে, অল জিনিসগুলোর দাম বাড়বে। আপনি এফেক্টটা তখনই পাবেন না, যেমন আমরা যুদ্ধের প্রথম দিকে এফেক্ট আমরা আশা করছিলাম জুন জুলাইতে আসবে। নাও ইট ইজ কামিং। ইট ইজ অলরেডি 4.1% ইনফ্লেশন ইন আমেরিকা। লাস্ট 3 বছরে এত বেশি হয়নি কখনো। ইন লাস্ট 3 years it was never 4.1% of inflation. That's a lot of inflation. অনেক ইনফ্লেশন, এটা 2 to 3% জেনারেলি অনেক সময় থাকে, বাট ইনফ্লেশন 4.1 ইজ এটা মধ্যবিত্ত ঘরের সাধারণ নৈমিত্তিক যে বাজার সদাই টদাই এর সব কিছুতে এফেক্ট করতেছে। সো যুদ্ধ থামানোর চেষ্টা ট্রাম্প করছে। লেট আস হোপ অ্যাটলিস্ট এই ভালো কাজটা যে করার চেষ্টা করছে, লেটস প্রেইজ যে সে চেষ্টা করতেছে। হি ইজ ডুইং, অনেকের বিরুদ্ধে গিয়ে সে চেষ্টা করতেছে এটা থামানোর জন্য, কারণ সে বুঝতে পারছে ইফ ইট কন্টিনিউস ইট উইল বি এ ক্যাটাস্ট্রফিক। জি, তো যার জন্য আমরা সবাই আশা করতে পারি যে এই যুদ্ধটা থামুক। আপনারা তো একটু আগে আমি বললাম যে কতগুলি জিনিস বন্ধ হয়ে যায়। আপনার লিকুইফাইড ন্যাচারাল গ্যাস কামস ফ্রম কাতার, দ্যাটস নট কামিং। মানে ওয়ার্ল্ডের একটা বিরাট সাপ্লাই। আপনার হিলিয়াম, সবচেয়ে বড় যেটা হিলিয়াম, আপনার প্রতিটি টেলিফোনের দাম বেড়ে যাবে ভাই। এভরি টেলিফোন উইল বি কস্টলি, যেটা আপনার জীবনে এভরিডে লাগে। তো আমাদের দৈনন্দিন ব্যবহারের যে যুদ্ধের যে ছাপটা এসে লাগে, দিস ইজ দি ওয়ে। তো ওই জন্য আমরা উই আর ফেসিং দি ট্রাবল, এন্ড ট্রাবল উইল বি মাচ মোর ম্যাগনিফাইড যদি যুদ্ধ না যদি থামে। ইসরায়েল ইজ ট্রাইং ইটস লেভেল বেস্ট থামানোর জন্য। আপনি কি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে দিয়েছেন অলরেডি? না, মানে এটা হচ্ছে অ্যাটলিস্ট, মানে ওই যে একটা কথা বলো না, উই হ্যাভ টু বি ফেয়ার। না, জানালে জানিয়ে দেন, অসুবিধা নেই, বলেন যে থ্যাংক ইউ তোমাকে। না, তার যে এই চেষ্টাটা যুদ্ধ আপনি কি রাগ করলেন? না, আমি এটা এখন খুব চলতেছে ব্রাজিল আর আর্জেন্টিনার ব্যাপারে, বুঝছেন? এটাই ইব্রাহিম ভাই বলছে। না, আমি রাগ করি, আমি ওর মুখ থেকে বের করার চেষ্টা করছি। আপনি তো সারাক্ষণ একটা মানুষ যুদ্ধ বন্ধ করার চেষ্টা করতেছে। আচ্ছা, আপনার সাথে আসতেছি, আমি আপনার সাথে সমালোচনা করলাম না। ডক্টর মাসুদুল আইনা, আপনি প্রশ্নটা এমন ভাবে ফ্রেম করলেন, মানে আপনার রাগ করার যথেষ্ট কারণ আছে। আপনার ফাঁদে আজকে ডক্টর মাসুদ পা দেন নাই। ধন্যবাদ ডক্টর মাসুদ। না, আমি কখনোই ফাঁদ পাতেন না। উনি বলতে আজকে যে টপিকটা ছিল, প্রশ্নটা ফ্রেম করতে আমি যদি ট্রাম্পের মানে আজে বাজে কথাগুলোকে তুলে ধরে বলতে পারি যে এগুলো খারাপ কথা, তাহলে ভালো কাজ যদি হয় তো সেটাকে কেন বলতে পারবো? খারাপ না, ভালো বলা উচিত। মামুন ভাই কিছু বলতে চাচ্ছেন বোধহয়। জাস্ট আই ওয়ান্ট টু অ্যাড ওয়ান সেন্টেন্স উইথ ডক্টর মাসুদ, যে আমরা ইনফ্লেশনকে অনেক সময় ভয় পাই বা যখন 4.1, কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে এখানে কিন্তু ফুড এবং এনার্জিকে ইনক্লুড করা হয় না, এবং সেটা যদি ইনক্লুড করা হয়তো তাহলে ইট উইল বি ওয়ে হায়ার দ্যান দ্যাট। এটা কিন্তু আমরা কখনো, তারপরে ইকোনমিস্টরা তখন এই দুটো প্রাইস এত সুইং করে, তখন ওইটা যদি ইনক্লুড করা, তখন ইনফ্লেশনের এই পার্সেন্টেজটা যেটা হ্যাঁ, so its real inflation is way higher than for the food and energy than that inflation has been stated into the from the Department of Economy or Labor Department. থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস। আমি সবাইকে সালাম জানিয়ে, আপনাদেরকে সালাম জানিয়ে কি আজকে অনুমতি নিতে পারি আমার বাসায়? জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি, আমি জানি আপনার ঘরে মেহমান আছেন। থ্যাংক ইউ। Once again, আমি খুব অনেস্টলি বলি, আই এম রিয়েলি প্রাউড অফ দিস শো। আজকে আমার প্রাউড হওয়ার যথেষ্ট কারণ আছে যে আমরা কমিউনিটির জন্য ভাবছি। আপনি ভাবেন, বা আপনারা সবাই ভাবছেন, এভরিবডি ইজ থিংকিং
এবং আই ডিড নট নো যে মামুন ভাই আপনি ফ্রি ইয়ে করেন, এটা খুব সিম্পল শোনা যায়, ইটস ভেরি সিম্পল, ইটস নট দ্যাট সিম্পল। আমাদের প্রতিটি বাচ্চাকে আমরা যদি বড় করতে চাই, আমাদের যদি ছাপ রাখতে চাই এই দেশের বুকে, তাহলে পরে আমাদের প্রতিটি বাচ্চাকে চ্যালেঞ্জগুলো নিতে হবে, এবং সেই চ্যালেঞ্জগুলো নেওয়ার জন্য মামুন ভাই বলেছে, মামুন ভাই হ্যাটস অফ টু ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মামুন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। Sure. আপনার সাথে একটু সিলেট নিয়ে কথা বলবো, মাজার নিয়ে। এর আগে একটু শাহাব ভাইয়ের কাছে জেনে নেই। শাহাব ভাই, আপনি জানেন যে এসেনশিয়াল হেলথ প্ল্যান যেটা, এটা 1 জুলাই থেকে বোধহয় বন্ধ হয়ে যাচ্ছে, এবং এটা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে আপনার ফার্মেসিতে লোকজন গিয়ে ওষুধ কিনবে কিভাবে? এটা ডিপেন্ড করে এখন তাদের যদি ক্রনিক কোনো ডিজিজ থাকে, কিডনি অথবা অন্য কোনো ডিজিজ, তারা এক্সপেন্সিভ ড্রাগ যদি খায়, তারা বিভিন্ন অর্গানাইজেশন আছে, তাদের মাধ্যমে কিন্তু তারা ফ্রি কুপন নিতে পারে। এটা তারা অ্যাপ্লাই করতে পারে। বিভিন্ন রিনাল ফাউন্ডেশন আছে, ক্যান্সার ফাউন্ডেশন আছে, লিভার ডিজিজের ফাউন্ডেশন আছে। এই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করলে অনেক সময় কিছু দামি ওষুধগুলো তারা ফ্রির জন্য 6 মাস অথবা 1 বছরের জন্য তারা এগুলো কিনতে পারে। দামি ওষুধ যেগুলো নতুন বায়োলজিক, যেগুলো কস্ট অ্যাবাউট $1,000, এবং সামটাইমস ইট কুড বি $10,000 or $15,000, এগুলো তারা ওইভাবে নিতে পারবে। আর সাধারণ যে ওষুধগুলো তারা কিনতে পারে, আর এসেনশিয়াল প্ল্যান যেটা, যতটা আমি শুনতেছি, যাদের ইনকাম 32 এর উপরে যখন যাবে, তাদের একটা প্রিমিয়াম দিতে হবে। এই প্রিমিয়ামটা কিন্তু ইজ নট গোয়িং টু বি চিপ। ওরা যেটা বললো আমাকে, ইট কুড বি $350 থেকে মেবি $700-800। এমনকি আমারও পার্সোনাল যে ইন্স্যুরেন্স আছে অনেকে আমরা যে দেই, তাদেরও দেখলাম অক্সফোর্ড থেকে, ইউনাইটেড হেলথ কেয়ার থেকে চিঠি আছে, দে আর গোয়িং টু রেইজ লাইক 30 থেকে 35%। তারা অলরেডি নিউ ইয়র্কের স্টেট ইন্স্যুরেন্স যে ডিপার্টমেন্টে তাদের ইয়ারলি যখন ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা বাড়ায়, তাদের ইসের থেকে, নিউ ইয়র্কের স্টেট ইন্স্যুরেন্স এজেন্সি থেকে তাদের পারমিশন নিতে হয়। তারা দেখলাম দে অলমোস্ট গট দ্য অ্যাপ্রুভাল ফর রেইজিং 30 থেকে 35%। তার মানে এখন যদি যারা কমার্শিয়াল ইন্স্যুরেন্স যদি কেউ 700 দেয়, ইজ গোয়িং টু বি $1,000 নেক্সট 27 থেকে। তা এইভাবে সবারই কিন্তু চিন্তা ভাবনা। এখন এর ভিতরে আমি জানি না, এখন যদি নেক্সট মিড টার্ম ইলেকশনে যদি ডেমোক্র্যাট এসে যদি সামহাউ আমাদের কি বলে সব মিলিয়ে আমাদের ট্রাম্প প্রেসিডেন্ট সাহেবকে যদি ওনারা বুঝাইতে পারেন যে অনেক লোক কিন্তু না ইন্স্যুরেন্স না খেয়ে হসপিটাল ইমার্জেন্সি রুমে ভর্তি হবে, কারণ হসপিটাল ইমার্জেন্সি রুমে দে ক্যানট ডিনাই এনি পেশেন্ট whether they have insurance or not, তখন আলটিমেটলি কিন্তু এই গভর্নমেন্টের ঘাড়েই যাবে। আপনার অথবা বিভিন্ন সিটির যে হসপিটাল আছে, নিউ ইয়র্ক সিটিতে কোনো হসপিটালে গেলে কিন্তু দে ক্যানট ডিনাই ইট। সো এই হিসাবে আলটিমেটলি ওই ট্রাম্প সাহেবকে এই বিলটা পে করতে হবে। সেইটা যদি উনি ওই চিন্তা করে যদি উনি ইন্স্যুরেন্সটা কিছুটা ভর্তুকি দেওয়ার চেষ্টা করে, আমি জানি না কতটা করবেন আর কি, সেই হিসাবে এটাই হলো নিউজ, অনেকে পাবে না আর কি ইন্স্যুরেন্সটা। জি, আর অনেকে আর আরো অনেক কিছু আসতেছে, যে আবার কিছু কিছু গুড নিউজ, যেরকম কিছু ওরাল ইনসুলিন আছে, ওগেবি, এগুলা যারা মেডিকেয়ার যাদের আছে, যারা একটু বেশি ওভারওয়েট, আমাদের কিছু কিছু এখানে আছে, তারা কিন্তু মেডিকেয়ার থাকলে তারা মেডিকেয়ার এগুলো পে করবে, তাদের না নিতে হবে না। হ্যাঁ, মানে আরেকদিন জানা যাবে, মানে মেডিকেল সম্বন্ধে এটা জুলাই থেকে এটা আরম্ভ হবে, এটা জুলাই থেকে কার্যকর হবে। থ্যাংক ইউ সাহাব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আগে অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনার সাথে যোগাযোগ করতে পারে তার অ্যাস্টোরিয়া, লং আইল্যান্ড সিটি কেমিস্ট অ্যান্ড আপনার ফার্মেসি সহ আরো 2টো ফার্মেসি জামাইকাতে আছে। সো আপনারা সবাই যোগাযোগ করতে পারেন। জ্যাকসন আইডিয়াল ফার্মেসি, বাংলাদেশ ফার্মেসি আছে, ওখানে যোগাযোগ করতে পারেন। থ্যাঙ্কস, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ইব্রাহিম ভাই, আপনার সাথে কথা বলতে চাই, শাহজালালের মাজারে যে ডেক্সি, যেটা বড় বড় ডেক্সি, মানুষ টাকা ফেলে, সোনা ফেলে, এবং এটা যুগের পর যুগ, আমার মনে 100 বছর থেকে কয়েক শত কোটি টাকা মানুষ এই ডেগের মধ্যে ফেলেছে। এই টাকা কই এখন গেছে, কই এগুলো? দেখা তো যারা মাজার তত্ত্বাবধানে থাকেন তারাই এটা বুক করেন।
তো এটা তারা তো কোথাও বিদেশে পাচার করেন নাই, নিজেরাই খাইছেন, ওনারা নিজেরা বিল্ডিং না বানাইছেন। এটা ডিফেন্ড করার জন্য বলতে বিদেশে পাচার করেন নাই, বাট ওনারা এটা তো জনগণ দেয়, শাহজালালের মাজারে দেয়, এটা তো আপনি পার্সোনালি বুক করার জন্য দেয় না। না, শাহজালালের মাজারে দেওয়ার একাধিক মানে পদ্ধতি আছে। শাহজালালের মাদ্রাসায় দেন, মসজিদে দেন, এবং কেউ কেউ শুধুমাত্র ডেগের মধ্যে দেন, এবং এই ডেগের এটা মুতল্লিরা ভাগ বাটোয়ারা করে নেন, এবং এটা তো এদেরকে হিসাবের আওতায় মোতাল্লিরা ভাগ বাটোয়ারা যে করে, এটা তো মানুষ সরল বিশ্বাস। এটা তো ধরেন ওনারা তো না, না, ফকির এই যে- না যে আমি ফকির, আমাকে ফকিরের ভিক্ষা দাও। না, এটা তা না, এটা যৌক্তিক প্রশ্ন, কিন্তু দীর্ঘদিন থেকে লোকজনের বিভিন্ন মাজারকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। কারণ এবং বাংলাদেশের- এটা একটা ট্র্যাপের মতো। আমরা এই যে ডেক্সি যেটা, এটা এত বিশাল ডেক্সি, অনেক লোক যায় এখানে, ওই ডেক্সি মনে করে এটা শাহজালাল মধ্যে এই ডেক্সি নিয়ে আসছেন, এবং মনে করে যে এর মধ্যে পয়সা দিলে আমার উপকার হবে, রাইট? দ্যাটস হোয়াট ইট ইজ। এটা কোনো ব্যাখ্যা তো নাই। আমাদের শুধু আমাদের শাহজালাল মাজারে নাই, বিভিন্ন মাজার কেন্দ্রিক এই ধরনের প্রথা দীর্ঘদিন থেকে চলে আসতেছে, এবং এই সমস্ত প্রথা বন্ধ করার জন্য যারা ধর্ম চর্চা করেন তাদের মধ্যে বিরোধ রয়েছে, তারা এটা বন্ধ করতে চান, কিন্তু এই বন্ধ করার তো একটা আইনগত প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশে এই নিয়ে আইন পরিচালনা করতে হবে। শাহজালাল দরগা কোনো ওয়াকফ প্রপার্টি না, হঠাৎ করে একজন ডিসি এসে তালা মারতে পারবেন না, এখানে রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন। এই জন্যই এই গন্ডগোলটা সৃষ্টি হয়েছে সিলেটে, আর কিছু না। শাহজালালের মাজার কি ব্যক্তিগত সম্পত্তি? শাহজালাল মাজার মানে ব্যক্তিগত সম্পত্তি না হোক, এটা ওয়াকফের প্রপার্টি না, এই জন্য এটাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। মানুষের দাবি, মানুষ মনে করেন যে টাকা পয়সা এটার একটা ব্যবহার করা হোক, এবং যারা টাকা পয়সা দেন তারা, যারা দেন না তারাও এটা চান। তো মানুষ যদি চায় তো এটা পরিবর্তন হবে, কিন্তু হঠাৎ করে তো আপনি কালকে গিয়ে এক জায়গায় একজন ডিসি তালা মারতে পারেন না। এটা ডিসির বাপের সম্পত্তি না, কারো না, এটা জনগণের সম্পত্তি। জনগণের সম্পত্তি জনগণ সিদ্ধান্ত নেবে। তালা মারতে পারেন না, কিন্তু আমি তো সেন্টিমেন্টটা দেখছি সব মানুষের, এবং বিভিন্ন অনলাইনে সেন্টিমেন্ট যেটা দেখেছি, তাতে মনে হয়েছে যে হ্যাঁ, ডিসি হয়তো বৈধভাবে আইনগত কোনো ব্যাপার নিয়ে এটা আগান নাই, কিন্তু উনার যে উদ্যোগ, এই উদ্যোগ তো খারাপ উদ্যোগ না। তা উদ্যোগ ভালো, কিন্তু আইনগত ভাবে না নেওয়ার কারণে হ্যাঁ, আপনার right, উদ্যোগটা ওইটা বলতে পারি। ব্যর্থ হয়। উদ্যোগ ভালো, আমার ভালো উদ্যোগও প্রপারলি না নেওয়ার কারণে যদি উদ্যোগ ব্যর্থ হয়, এই দায়িত্ব আমার। কারণ একটা ভালো কাজ আপনি কাঁচা হাত দিয়ে এই না, ভালো এর কাজটা আগে নষ্ট করেছেন। শুনেন, এর আগে আপনিও সিলেট শহরের লোক, আমরাও সিলেট শহরের মানুষ। এর আগে কোনোদিনই এই প্রশ্ন আমার নিজের মধ্যে এই প্রশ্ন আসে না, এখন এই প্রশ্নটা সবার মধ্যে আসছে, কিন্তু যে ইট শুড বি ইন দি অ্যাকাউন্ট, এই টাকাটা কোথায় যায়, কে ইউজ করে, কিভাবে যায়, এটার হিসাব থাকা, স্বচ্ছ একটা হিসাব থাকা উচিত। অবশ্যই দেশের মানুষ, দেশের জনগণ এটা সিদ্ধান্ত নেবে, এবং দেশের জনগণের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা কি, জনপ্রতিনিধিরা আছে, প্রক্রিয়াটা কি, দেশের সরকার আছে, মানে সরকারের উপর মহল মন্ত্রী আছে, জনপ্রতিনিধি আছে, তারা করবেন। হঠাৎ করে একজন আমলা ঘুম থেকে উঠে হিরো বানার জন্য আপনি এটা ডেকে তালা মারিয়ে দিবেন। এটা একটা হইতে পারে যে আমরা আলোচনা যদি করি যে প্রতি বছর যা ইনকাম হয়, সেই ইনকাম যদি ওনারাই খায় অসুবিধা নাই, কিন্তু ওনারা যদি ওয়ালের মধ্যে টাঙ্গাইয়া রাখে যে এবছর ইনকাম হয়েছে 200 কোটি টাকা, আমরা এটা নিয়ে গেছি, তাই অসুবিধা নেই। আপনারা মানুষ বুঝবে যে আপনারা নিয়ে গেছেন। এটা একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে, অ্যাকাউন্টেবিলিটির খরচটা কিভাবে হবে এটা সরকার একটা বিধিবদ্ধ আইন করে দিতে পারে। এবং খালি এটা শাহজালাল সাহেবের মাজার না, এটা শাহপুরান সাহেবের মাজার। আর শুধুমাত্র সিলেট অঞ্চলে 360 একটা থেকে শুরু যদি হয়, একটা থেকে শুরু হলে সব জায়গাতেই এর প্রভাব পড়বে, বাট শুরু করতে হবে এক জায়গা থেকে। জি, এক জায়গাতে শুরু করবেন, এবং আইন যখন প্রণয়ন হয় পার্লামেন্টে বা অর্ডিন্যান্সের মাধ্যমে, এটা দেশের জন্যই হয়। এমনকি মানে এটার জন্য সুপ্রিম কোর্ট সুমোটো বা হাইকোর্ট সুমোটো রায় দিতে পারে, তখন এটা ফলো করবে সবাই। ইতিমধ্যে শাহজালালের দরগা নিয়ে হাইকোর্টের একটা রায় আছে, তো এই রায়টাকে ওভার রাইট কিন্তু কেউ তো করতে পারবে না, ডিসি সাহেব করতে পারবে না। ওভার রাইট করতে হলে আবার হাইকোর্টে করতে হবে অথবা পার্লামেন্ট করতে হবে। আমরা না জেনে অনেকে আবেগী বক্তব্য দেওয়া দেই, কিন্তু মানে গুড়া ধরে টান ধরি না। এটা 14 সালে মানে আমাদের হাইকোর্টের একটা রায় আছে, এই হাইকোর্টের রায়কে ওভাররুল করতে হলে আরেকটা হাইকোর্ট কি রায় দিয়েছে, রায়টা কি? দরকার যেভাবে আছে সেভাবে চলবে, এবং এই দরকার ওয়াকফের সম্পত্তি না। তারা যেভাবে ভাগ বাটোয়ারা করে দেশের দরকার 200-300 পরিবার, তারাই নেবেন। এ ব্যাপারে সরকার হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু এখন জনগণের দাবি, জনগণ মনে করতেছে এটা হওয়া উচিত। হাইকোর্ট পরবর্তীতে জনগণের মানে চিন্তা চেতনা বিবেচনা করে হাইকোর্ট সুমোটো সিদ্ধান্ত দিতে পারে, সরকার আদালতে যেতে পারে, এই নিয়ে সরকার আইন প্রণয়ন করতে পারে। আমার মনে হয় যে একটা সিস্টেমে যদি আসে তাহলে সবার জন্যই ভালো।
এটা এটা অনেক ইভেন বেশি ওনারা ভালো, যদি কিন্তু- নিয়েও নেয়, বাট ওনারা যদি এই জিনিসটা স্বচ্ছভাবে প্রকাশ করে যে এবছর এত টাকা ইনকাম হয়েছে, এই এত টাকা এই খাতে খরচ হচ্ছে, এত টাকা আমরা নিচ্ছি, এত টাকা আমরা ভাগ করছি, তাও অসুবিধা নাই। বাট এটা স্বচ্ছ জিনিস থাকলো, মানুষের আইডিয়া থাকলো যে এক্স্যাক্টলি। কিন্তু যে দেশের সরকার প্রধান, যে দেশের রাষ্ট্রপ্রধান এখান থেকে আপনার নির্বাচনী প্রচারণা চালান, এটা একটা রাজনৈতিক গুরুত্ব আছে। আপনি হঠাৎ করে একজন আমলা, কাউকে পরামর্শ না করে, আপনার ঊর্ধ্বতন মহলে পরামর্শ না করে একটা অস্থিরতা সৃষ্টি করে নায়ক বলার চেষ্টা করলেন, করে যে সামাজিক ক্ষতি করলেন, যে সামাজিক অস্থিরতা করলেন, সামাজিক ক্ষতিটা এটা সামাজিক ক্ষতিটা কি হয়েছে এখানে? মানুষ তো এটা তো কি ভালো হয়েছে? জিনিস। আপনার মতো- একটা ডেমোক্রেটিক সোসাইটিতে, কি হয়েছে আমি বলি। একটা ডেমোক্রেটিক ক্ষতিটা কি সোসাইটিতে হয়েছে? একটা জিনিস, একটা প্রশ্ন রেজ হতে পারে এবং এটা একটা বিতর্ক হইতে পারে, অসুবিধা কি আছে এতে? আমি সামাজিক ক্ষতিটা কি হয়েছে আমি বলি। আপনার মতো একজন অফিসারকে সৃষ্টি করাও আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ কাজ। আপনার পিছনে এই দেশ অনেক কিছু আশা করে, আপনি এমন এক সিদ্ধান্ত নিলেন যে সিদ্ধান্ত নিয়ে আপনি টিকতে পারলেন না। আপনার সেবা থেকে সিলেট অঞ্চল বঞ্চিত হইল, আপনার সেবা থেকে ব্যুরোক্রেসি বঞ্চিত হইল, আপনার প্রতি সরকারের সন্দেহ সৃষ্টি হইল, আপনি ব্যুরোক্রেসিতে রোল করতে পারবেন না। এটা তো একজন ব্যক্তিকে নিয়ে, এটা ইতিহাস এক সময় আসবে, এটা যাচাই হবে, এটা রং হয়েছে না রাইট হয়েছে, বাট তাকে থ্যাঙ্কস দিতে হবে এই কারণে যে সে একটা ইনিশিয়েটিভ নিয়ে একটা আলোচনার যে জন্ম দিয়েছে, একটা আলোচনার যে জন্ম হয়েছে, এটা যে ওকে ইটস কাম টু দ্য অ্যাকাউন্ট। জি, আপনি চাকরি করেন, আমার Thank you so much. টাইম টেলিভিশনে চাকরিতে নিলেন। জি, জি। আমি আমার ওই বিধিবদ্ধ চাকরির দায়িত্ব, আপনি আমার টাইম টেলিভিশনে চাকরিতে নিলেন, ওই বিধিবদ্ধ কাজটাই আমি করতে হবে। আমি হিরো বলার জন্য যেগুলো একটু কইরা না সেটা শুনুন, আমি এটা বলতেছি না যে আমি ডিসি সাহেবের যে উদ্যোগ, এটাকে আমি বলতেছি না যে উনি আইনের ব্যর্থ, তার শাস্তি হোক, জেল হোক, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু যে বিতর্কের বা যে আলোচনার জন্ম হয়েছে, আলোচনার মাধ্যমে বিষয়টি একটা হয়তো ভালো একটা দিকে ফিরে যাবে, একটা সিস্টেম, অনেক মানুষের এবং ডিসি সাহেবের মতো ভালো লোকের বলি দেওয়ার মধ্য দিয়েও এটা ভালো জিনিস হইলে আপনি সন্তুষ্ট, অসুবিধা নাই। উনি যদি ওনার জীবনকে পৃথিবীতে বহু মানুষ অফিসার সৃষ্টি করতে হতো, আমাদের টাকা পয়সা খরচ হতো। শুনেন, পৃথিবীতে বহু লোক অফিসার সৃষ্টি করতে হতো, বাংলাদেশ জন্মের জন্য 30 লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছেন, রাইট? তো একজন যদি বলি হয় একটা ভালো কাজের সূচনা হয়, তাতে অসুবিধা নেই, বাট বলি হবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, কি হয় আমরা দেখবো। তবে আমি মনে করি যে আপনি যুদ্ধে টিকে থাকার জন্য, আপনি ভালো কাজ করার জন্য, আপনি নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে করতে পারলে বেশি দিন করতে না, দ্যাটস ওকে, ভেরি গুড, ওইটা ভেরি গুড। উনি যদি অন্যায় করে, বললাম তো, উনি অন্যায় করলে ওনার বিচার হোক, তাতে আপত্তি নাই। কিন্তু যে বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছে, এর একটা সমাধান প্রয়োজন। এটা সমাধান তো মানে রাষ্ট্র দেবে, রাষ্ট্র দেখ বা যেই দেখ, রাষ্ট্র দেখ, যে দেখ, এটা মানে যেভাবেই হোক, ইভেন আলোচনাও যদি হয়, কেউ যদি সমাধান নাও করে, এই যে আলোচনার পর্যায়ে আসছে, এটাও ভালো যে এই বিষয়টা নিয়ে আলোচনা। যে কোনো জিনিস নিয়ে নাগরিক আলোচনা একটা শুভ লক্ষণ আমি মনে করি। যারা চুরি বাটপারি করে, যারা আত্মসাৎ করে, এদের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে, এটাও ভালো। এবং আমার খালি খারাপ লাগে একজন সরকারি কর্মকর্তা সরকারি দায়িত্ব পালন করতে গিয়া তিনি নিজে তার পেশাকে ক্ষতিগ্রস্ত করলেন। ইতিহাস তাকে মনে রাখবে, ভালোবাসা দেবে। সেটা অন্য জিনিস, সেটা তার ক্ষতি যদি করে থাকে, তার কনসিকুয়েন্স সে ফেস করবে, এটা তার ব্যক্তিগত বিষয় না, এটা আমার ক্ষতি, আমি তার সেবা থেকে বঞ্চিত হইলাম। হ্যাঁ, আপনি তার সাথে আরেকজন লোক, শুনেন, একদিকে একটা হলে একটা ক্ষতি হবেই, বাট ক্ষতি যে এমন কোনো মহাভারতের ক্ষতি হয় নাই যে উনার সিলেট সাহেব এই ডিসি চলে যাওয়ার কারণে সিলেট একটা শ্মশানে চলে গেছে, এরকম তো অবস্থা হয় নাই। না, ঠিক আছে, না, এমন কিছু না, কারোর জন্য পৃথিবী থেমে থাকে না। গুড লাক। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সাহাব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ শেখ আল মামুন, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।